দর্শক, ছাত্র জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান, এর পরেই রাজনীতিতে পট পরিবর্তন, বাংলাদেশের এক নতুন অধ্যায়, যেটাতে দেখা যাচ্ছে যে প্রায় ১.৫ দশকের স্বৈরশাসন সেটির বিলোপ। জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করে মুক্ত এক স্বাধীনতায় বাংলাদেশ এখন। জাতির উদ্দেশ্যে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ভাষণ দিয়েছেন। এদিকে নানা ধরনের দাবি দেওয়া নিয়ে ছোট বড় বিভিন্ন সংগঠন রাজপথে রয়েছে। একই সঙ্গে বন্যায় ভারাক্রান্ত বাংলাদেশ, সব কিছুই ঘটছে এই সময়ে বলতে আমি বুঝাতে যাচ্ছি দেশভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ আজকের আয়োজন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুবায়েত হাসান। এবং আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি দাবি এবং দাওয়া। আমার সঙ্গে 3 জন অতিথি রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রয়েছেন সিনিয়র আইনজীবী রাজনীতির বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি, এবং একই সঙ্গে আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3 জনকেই আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্টুডিওতে এসেছেন। আমরা আলোচনায় যেতে চাই, দাবি এবং দাওয়া এই বিষয়ে আলোচনার জন্য প্রথমেই আমি যেতে চাইছি আবু হেনা রাজ্জাকি আপনার কাছে। আপনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, রাজনীতির বিশ্লেষক। আপনার কাছে জানতে চাই যে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন, ভাষণ দিয়েছেন, নির্দেশনা আছে তার ভাষণে, এবং দেশ তো একটি ক্রান্তিকাল অতিক্রম করে এখনও এগিয়ে যাচ্ছে। ১.৫ দশকের স্বৈরশাসনের পতন হয়েছে। কখন নির্বাচন হবে সেটি নিয়ে আসলে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, এমনটি তার ভাষণে আমরা দিক নির্দেশনা পেয়েছি। আপনার কাছে প্রথমেই একটি বার্তা বা একটু বিশ্লেষণ জানতে চাই যে রাজনৈতিক সিদ্ধান্ত কথাটা দিয়ে জনগণের কাছে আসলে কী বার্তা দিতে চেয়েছেন এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক শরীফ ভাই, আর আমার সমন্বয়ক ছোট্ট ভাই বলি মাসুদ, এবং দর্শক শ্রোতা। আসলে ধরেন জাতির উদ্দেশ্যে যে ভাষণটা উনি দিছেন, এটা যদি এই ব্যক্তি আমার কথা বলেন, তাহলে আমি মনে করি এই ভাষণটা হয়তো আরও আগে দেওয়া উচিত ছিল, জাস্ট আফটার টেক ওভার। মানে নর্মালি তাই হয় আর কি। সেটা হয় না, হয় যে বিরাট অপরাধ হয়েছে বা বিরাট ভুল হয়েছে সেটা বলছি না। মানে তাইলে কি হইতো, আজকে 21 দিন বা 15 দিন বা 16 দিন পরে যে ভাষণটা দিছে, তার ভিতরে কিন্তু বেশ কতগুলো ঘটনা ঘটছে। এই যে দাবি দেওয়ার কথা বলছেন, এই ঘটনা কিন্তু এর মধ্যে ঘটছে। তারপরে ধরেন সমন্বয়কদের, এদের জায়গায়ও কিছু প্রবলেম আমি দেখছি। যেমন ধরেন এইচএসসি পরীক্ষাটা বাতিল করছে, সেখানে সম্ভবত সচিবালয়ে আটকা পড়ছিল ওই সমন্বয়কের নাম কি, হাসনাত আবদুল্লাহ না সার্জিস আলম, ভিতরে আটকা পড়ছিল যেদিন ওই যে পরীক্ষা বাতিল করে, সেদিন একজন পরীক্ষা বাতিল, ওখানে সমন্বয়ক আটকা পড়ে নাই, উপরে আনসার সদস্যদের বলছিল যে নিচে যারা করছে আন্দোলনটা, হ্যাঁ, এই ওরা সমন্বয়রা বলতেছে আমরা কিন্তু এটা চাই না কখনো যে পরীক্ষা বাতিল হোক, এটা আমরা কখনো চাই না। তখন আমি বলছিলাম তাহলে নিচে যারা দাবি দেওয়া করলো তারা কারা? তারাও তো ছাত্র, দাবি দেওয়া যারা আনছে, আর যে বলছে আমরা এটা চাই না সেও ছাত্র। তখন আমি বলছি যে সমন্বয়কদের ভিতরে একটা সমন্বয় থাকা খুব জরুরি, এবং এই গ্যাপটা যদি না হইতো ভাষণে, তাহলে তো আরও আগে এটা হইতো। এখন আসেন আপনি দাবি দেওয়া, যেমন ধরেন আনসার দাবি দেওয়া নিয়ে আসছে, তারপরে আরও কারা কারা আসছে, তাদের চাকরি স্থায়ীকরণ, কিংবা কেউ মাস্টার রোলে আসছে তাকে রেগুলার করেন, ইভেন রিক্সাওয়ালারাও নামছে। এখন আমি ব্যক্তিগতভাবে যদি ধরেন, একটা সরকার প্রায় দেড় দশক, মানে 15 বছর কমপ্লিট করছে, 15 বছরের পর 4-6 মাস ছিল না। একটু থামিয়ে বলি, এই যে 1.5 দশকের শাসন, তারপরে কিন্তু এই 2 সপ্তাহের বেশি সময় যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু সংস্কারগুলো আনছে, প্রশাসনে আনছে, এটি আমরা দেখছি চলমান প্রক্রিয়া। বলছি ইউনূস সাহেব যে ভাষণ দিয়েছেন, এমন কোনো সেক্টর নাই যেটা কভার করেন নাই, এবং যে মেরামতের কথা উনি বলতেছেন, মানে এটা যদি নর্মালি কাউকে সময় দেওয়া হয় 10 বছর লাগবে, এটা কথার কথা। মানে এত প্রতিটা অর্গান ধ্বংস করে গেছে, একটা অর্গানও ভালো নাই, এবং এটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, কিন্তু সব আপনি 2008-এর থেকে না, 2009-এর জানুয়ারি থেকে যদি ধরেন এবং 18 পর্যন্ত যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে, তারাই কিন্তু এখন কি পয়েন্ট, এবং তারাই কিন্তু দাবি দেওয়া নিয়ে মাঠে নামতেছে। আপনি 2009 থেকে 2018, তাহলে মাঠে যে আনসারটা নামতেছে সে কে? আপনি যে ডিএনএ দেখা ভর্তি করাইছে, সেই ডিএনএতে কিন্তু তারা ছাত্রলীগ বা যুবলীগ। তাহলে আপনি যদি ওইভাবে আসেন, তাহলে আপনি দেখবেন যে আপনি দেখতেছেন আনসারের আন্দোলন, বাট ইনফ্যাক্ট এটা আনসারের আন্দোলন নয়, এটা ছাত্রলীগ যুবলীগ। মাঠে ছাত্রলীগ যুবলীগ কিন্তু আসতে পারতেছে না, কেননা মাঠে আজকে যেমন সমন্বয়করা আছে, আজকে বিএনপির আছে, জামাতের লোকও আছে, সুতরাং তারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু এই যে পোশাক পরা যারা আছে,
তাদের ভিতরে যারা ছাত্রলীগ যুবলীগ এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আমার পরিষ্কার মনে আছে একজন থানায় নতুন ওসি বদল হইলে দেখতাম ছাত্রলীগ যুবলীগের পোলাপান ফুলের তোড়া নিয়ে গিয়ে সমানে ছবি তুলতো, এবং একসময় যখন বলতো আপনার সাথে একটা ইন্ডিভিজুয়াল ছবি তুলি, এমন ওসির নাম আমি বলবো না, আমার সেই ওসি নিজে বলতে যে ভাই আর কত বলবেন, আমি নিজে তো ছাত্রলীগ করার লোক, আমি নিজে যুবলীগ করার লোক, মানে এই ছিল একেবারে ওপেন বক্তব্যটা। তো সেক্ষেত্রে আজকে যদি আমরা ইউনূস সাহেবের দিকে তাকাই, উনি যে দেশটা গড়বেন, উনি কিন্তু সর্বত্র পাবেন যারা আন্দোলন করছে তারা কিন্তু ভিতরে সব অ্যাট হার্ট তারা কিন্তু ছাত্রলীগ যুবলীগ আজকে পর্যন্ত। এবং এই ছাত্রলীগ যুবলীগ আন্দোলনটা এখনও অব্যাহত আছে কোথায়? প্রশাসনের লোক দিয়ে। আমি কিন্তু একসময় বলতাম যে এই যে সরকার, শেখ হাসিনা সরকার, তা সে রিপ্রেজেন্ট করতো মাত্র 50 লক্ষ লোক বাংলাদেশে। কোন 50 লক্ষ লোক? 13 লক্ষ লোক প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তাদের ফ্যামিলি মেম্বার যদি 2-3 করে দিলি তাহলে 52 লক্ষ, আমি শর্টে ধরলাম 50 লাখ। পরিষ্কার বিগত সরকার এই 50 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করে গেছে, যে কারণে এই 50 লক্ষ লোক এখনও আছে আপনার কর্মকর্তা কর্মচারী হিসাবে, এবং এটা অব্যাহত থাকবে। এটা ইউনূস সাহেবের বেগ পাইতে হবে। ইউনূস সাহেব কিন্তু একটা জিনিস দেখেন, আপনি লক্ষ্য করে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব কঠিন, তার জন্য এখন পর্যন্ত তেমন দৃশ্যমান উন্নয়নটা কিন্তু আমরা দেখছি না। আপনি অর্থনীতির দিকটা যদি যাই, আমরা ইউনূস সাহেবের এমন একটা ফিগার, সে বিশ্বব্যাপী, উনি হায়েস্ট লেভেলের সম্মান পাওয়া একটা মানুষ, ওনার জন্য কিন্তু বাংলাদেশে এই দায়িত্ব নেওয়ার পর কিন্তু ওনার পরিচিতি বাড়েনি, বরং আমরা মনে করি যে বাংলাদেশের দায়িত্ব উনি নেওয়ায়, মানে উনি একটা এডিশনাল কাজ, একটা 5 স্টার হোটেলের মালিক এসে ধরেন আবুল হোটেল চালাইতেছে, মানে তার যে সামাজিক পেরিফেরি, আমি দেশ ছোট করছি না, আর দেশটা ছোট করছে কেমনে? একটা নোংরা রাজনীতি করে। আজকে খায়রুল হকের বিরুদ্ধে মামলা হইতেছে, হয়েছে অলরেডি আজকেই। হ্যাঁ, মানে একটা সভ্য জগতে এরকম বিচারপতি থাকতে পারে, আমার মাথায় ধরে না। তো এই সব কিছু যদি মিলাই, এই দাবি দেওয়াটা পরোক্ষভাবে দূর থেকে ছাত্রলীগ যুবলীগের দাবি দেওয়া, আপনি মনে রাখেন, এই দাবি দেওয়াটা কিন্তু দাবি দেওয়া না, গভর্নমেন্টটাকে আনস্টেবল রাখার, তাকে স্থির হইতে দিবে না, এরকম একটা পরিকল্পনা চলছে বলে আমার কাছে মনে হয়। সুতরাং এই দিকে সরকারের মারাত্মক ইয়ে থাকবে। আর এই সরকার, মানে আজকে যারা আছেন, এত নমনীয়, এত নরম, মানে এত ভদ্রলোকের জন্য এই জায়গাটা কি না আমার একটু ইয়ে আছে। একটা বিপ্লবী সরকার, তার ভিতরে একটা বিপ্লব ভাব থাকতে হবে, সেটা আমি ইউনূস সাহেবের কাছ থেকে আশা করি না, বিকজ হি ইজ 84 ইয়ার্স ওল্ড। উনি হলেন কি পথ প্রদর্শক, উনি ঠিক আছেন, কিন্তু আমার কাছে মনে হয় এদের আরও একটু ডাইনামিক হওয়া দরকার। আর ছাত্রদের, তারা ভালো কাজ করতেছে নানান জায়গায়, এখনও আজকে ত্রাণের ব্যাপারে তারা গেছে, বন্যার ব্যাপারে তারা দৌড়াচ্ছে, সমস্যা হলে দৌড় দেয়। আমি সরকারকে বলবো এবং এই সমন্বয়কদেরকে বলবো যে এখন কিন্তু আজকে বিএনপি যেমন নির্বাচন চাইতেছে, আজকে জামাত আবার সময় দিচ্ছে, একটা কনফ্লিক্ট হতে পারে ভবিষ্যতে সামনে। তো এরা যে কাজগুলো করতেছে রাষ্ট্র মেরামতের কাজ, আমি এদেরকে বলবো সরকারের সাথে আলাপ করে এরা কোন ক্যাপাসিটিতে কোথায় যায়, এই একটা ক্যাপাসিটি সনদ তাদের দরকার। বা আমি বলছি কোনটা, যে একটা থানায় যাচ্ছে, যেমন এই ছেলে যাবে থানায়, তার একটা ক্যাপাসিটি থাকতে হবে যে আমি এই ক্যাপাসিটিতে এই থানাটায় আসছি, তার সাথে আরও 10 জন থাকুক, সেই 10 জনকে সে আইডেন্টিফাই করবে, কিন্তু তাদের একটা অফিসিয়াল ক্যাপাসিটি দেওয়া দরকার। তা নাহলে সামনে তাদের ভিতরে বিভেদ হতে পারে, আর ওই যে প্রবলেম বলতেছি, সংঘর্ষ যদি আসতে থাকে সামনে, সেটার ভিকটিম তারাও হতে পারে। এই জন্য বললাম তাদের একটা ক্যাপাসিটি দেওয়া দরকার। মনে করেন রাস্তায় যদি আমি একটা প্রবলেমে পড়ছি, বা আমি কারোর সাথে প্রবলেম ক্রিয়েট করছি, 10টা ছাত্র আসলো, আমি কিভাবে বুঝবো এরা কি এই সমন্বয়কের ছাত্র, না অন্য কোনো ছাত্র, না ছাত্র বেশি কোনো ছাত্র? এই জিনিসগুলো একটু পরিষ্কার হওয়া দরকার। আমি মনে করি এই সময় এটা খুবই জরুরি। আমি বারবার বলি যে ছাত্রদের যারা যে ক্যাপাসিটিতে যাচ্ছে, আজকাল তারা বিভিন্ন সমস্যা, সচিবালয়ে যায়, বিভিন্ন জায়গায়, তাদের একটা ক্যাপাসিটি থাকতে হবে। আমার কাছে মনে হয় অফিসিয়াল ক্যাপাসিটি, যেটা ইয়েস আই হ্যাভ দ্য রাইট টু গো দেয়ার, নিশ্চয়ই এই আমার ধারণা। নিশ্চয়ই। একটু শরীফুজ্জামান শরীফ, আপনার মতামত জানতে চাই। সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি মাঠের রাজনীতির লোক, মাঠের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে আপনার। এই মুহূর্তে সরকারের সামনে তো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আপনি নিশ্চয়ই প্রধান উপদেষ্টার বক্তব্যও শুনেছেন, সেখানে নির্বাচনের বিষয়ে তিনি এক ধরনের নির্দেশনা বা তার বক্তব্যে বলেছেন যে আমাদের জনগণ যবে চলে যেতে বলবে তবেই হয়তো আমরা চলে যাব। সেটি আমি বলার জন্য বললাম, কিন্তু আপনার অভিজ্ঞতায় এই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কি দেখেন? ধন্যবাদ। আমার সাথের দুই আলোচককে শুভেচ্ছা, যারা দেখছেন তাদের সবাইকেও শুভেচ্ছা। আমি আপনার প্রশ্নের আগে একটু রাজ্জাকি ভাই যেখান থেকে শুরু করেছে, আমি একটু টাচ করতে চাই। আমাদের এই যে গণঅভ্যুত্থানটা হলো, যে ব্যানারটা ব্যবহৃত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার অর্থ হচ্ছে আমাদের সমাজের মধ্যে বৈষম্য আছে এবং শিক্ষার্থীরা সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। বৈষম্যের জায়গাটা কি?
যে সরকার পালিয়ে গেল তাদের সময়ে ঢাকা ওয়াসার এমডি তিনি বেতন পেতেন 6 লক্ষ টাকা, আর সেই দেশে প্রায় 10 লাখ চা শ্রমিক, তাদের প্রতিদিনের ইনকাম 150 টাকা। অর্থাৎ আপনার এখানে মজুরির যে বৈষম্যটা আছে সেটি বাড়াতে তাদের জীবন দিতে হয়েছে। আমি আস্তে আস্তে আসছি। এই যে বৈষম্যর জায়গা এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মানুষটাকে আপনি তার যে ক্ষুধা, আপনি কি এখানে বসে বলতে পারবেন যে শ্রাবণ মাসে তোমার ক্ষুধা লাগবে না, অক্টোবর মাস আসার আগ পর্যন্ত তুমি ক্ষুধার্ত, এই কথা বলতে পারবেন? এটি আপনি বলতে পারবেন না। আমার মনে পড়ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কতগুলো রাজনৈতিক কারণে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, এবং এই জিনিসগুলো যখন আমরা বলতাম তখন কিন্তু অনেক রকমের ট্যাগ দিয়ে, আমার এখনও মনে আছে 98 সালে যখন বেতন ফি বাড়ানো হয়, আমরা তার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলি। প্রফেসর একে আজাদ চৌধুরী তখন ভাইস চ্যান্সেলর, এবং আমাদেরকে ছাত্রলীগ জহুরুল হক হলের মধ্যে রাতের বেলা আমরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাই এবং সেই মিছিলে আক্রমণ করে। আমি ওই সময়টায় ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি, আমার কমিটির সভাপতি ছিল মুশফিকুর রহমান টুকু। টুকুকে চাপাতি দিয়ে কোপানো হয়নি, পিটানো হয় এবং তার মাথায় 8টা সেলাই দিতে হয়। তারা অভিযোগ করেছিল যে এই মিছিলটি করছে গার্মেন্টস শ্রমিকরা এসে। অর্থাৎ আমরা ক্যাম্পাসে যত প্রতিবাদ করতাম তখনই আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, এরা গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে এসে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করে। অর্থাৎ আমরা যে কোনো আন্দোলনকে সঙ্গে সঙ্গে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি যে এই যে চা শ্রমিকের যে কষ্টটা আছে, এই কষ্টটা আপনাকে স্বীকার করে নিতে হবে। আমাদের সমাজের মধ্যে গত 15 বছরে একটা সীমাহীন বৈষম্য, আমি যে উদাহরণটা আপনাকে দিলাম, ঢাকা ওয়াসার এমডি 7 লক্ষ টাকা তাকে বেতন দিয়েছেন আর একজন শ্রমিককে, এবং যখন সে কথা বলেছে তখন আপনার মনে আছে প্রধানমন্ত্রী টেলিকনফারেন্স করে হাতের সোনার চুড়ি দেখিয়ে বলল যে এটি তোমরা দিয়েছিলে, এবং এই কথা বলে তাদেরকে মাথায় হাত বুলিয়ে 150 টাকার মধ্যে সে প্যাকেজ শেষ করে দিল। সেটিও 7 দিন পরে, 7 দিন আন্দোলন চালানোর মানে হচ্ছে যে এইখানের গার্মেন্টস শ্রমিকের কষ্ট আছে, এইখানের ওই যে গ্রাম পুলিশের অভাব আছে, এইখানকার কৃষকের অভাব আছে, শ্রমিকের অভাব আছে, এবং সেই অভাবটাকে তাকে বলতে দেওয়ার সুযোগটা আপনাকে দিতে হবে। আপনি বলতে পারবেন না যে তোমার পক্ষে রাজধানীতে এসে এই কথা তুমি বলতে পারবে না। কেন? এই রাষ্ট্রটা তার, এবং এই রাষ্ট্রটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য 700, 800, 1000 তরুণ তার বুকের রক্ত ঢেলে দিয়েছে 15 বছরে একটা দুঃশাসনের বিরুদ্ধে। সুতরাং তাকে যদি কথা বলতে আসে, আপনি কার এজেন্ট কার এই কথা বলতে পারবেন না, আপনাকে এদের কথা শুনতে হবে। তবে একই সাথে এটাও আমি বলবো যে তারা কারো পারপাস সার্ভ করছে কিনা আমি তাদেরকে ডেকে জিজ্ঞেস করব, এবং তাদেরকে বলবো যে তুমি তোমার যে পেটের ক্ষুধা, এই যে গার্মেন্টস শ্রমিকের 8000 টাকা দিয়ে একটা পরিবার 8000 টাকা আপনি দিয়ে দিচ্ছেন, 7000 টাকা দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন যে এটা দিয়ে তোমাকে চলতে হবে, যেখানে আপনি গল্প করেছেন $3000 হচ্ছে আমার এখানে মাথাপিছু আয়, সেখানে একজন গার্মেন্টস শ্রমিক 8000 টাকা, সেখানে অনেক বেসরকারি অফিসে 6000, 7000 টাকা একজন কর্মী কাজ করে। সুতরাং এই যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা ও বলতে পারবে বলেই আপনি আন্দোলনটি করেছেন। আপনি কিন্তু আন্দোলনের সময় বলেননি যে আমি এই জায়গার কথা শুনবো না। সুতরাং আমি মনে করি এই আন্দোলনটাই হচ্ছে ওকে কথা বলার সুযোগটা করে দিয়েছে, ওকে কথা বলার সুযোগটা করে দিয়েছে। তবে আমি তাকে অনুরোধ করব যে আপনি আনসার, আপনি গার্মেন্টস শ্রমিক, আপনি চা শ্রমিক, আপনি কারো দ্বারা ব্যবহৃত হবেন না, কারো রাজনৈতিক স্বার্থে আপনি ব্যবহৃত হবেন না, এবং আপনাকে বিবেচনা রাখতে হবে কোন সময় কোন কাজটা করতে হয়। কোথায় বিয়ে বাড়ি এবং মরা বাড়ির মধ্যে যে পার্থক্য আছে এটা আপনাকে বুঝতে হবে। আমি ওকে ডেকে সেই কথাটা বলতে চাই। চা শ্রমিক যদি আমার ক্ষুধা লেগেছে এটা বলার কারণে আমি তাকে ষড়যন্ত্রকারী বলবো না, আমি বলবো যে এই মুহূর্তে এই দাবিটা আপনি 15 বছর ধরে অনাহারে ছিলেন, প্রয়োজনে আরও 6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আমরা এরকমের একটা ধ্বংসস্তূপের মধ্যে যাত্রা শুরু করেছি। আমি ওকে কখনোই বলবো না যে তুমি অন্যের উদ্দেশ্য সাধনের জন্য এই মুহূর্তে এই কথাটা বলছো। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখেছি 50,000 টাকা যার বেতন, যার বউ মাসে 1 লাখ টাকা হাত খরচ, তিনি এসে বলছেন যে তোমাদের এই সময় ক্ষুধা লাগলো কেন? ওর ক্ষুধা ওর পেটে আছে, ও ক্ষুধাও সহ্য করে। আমাদের সমাজের মধ্যে ঠিক এই মুহূর্তে আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে যান,
আপনি যদি পিজির সামনে যান, অসংখ্য মানুষ আপনি পাবেন পকেটে প্রেসক্রিপশন নিয়ে ভেতরে স্বজন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, ও পকেটে প্রেসক্রিপশন নিয়ে মলিন মুখে ঘুরে বেড়াচ্ছে, ওর ওষুধ কেনার পয়সা নেই। এরকমের একটা বৈষম্যের সমাজে রাজধানীতে এসে অভাবী মানুষ যদি আপনাকে বলে, আপনি অবশ্যই তাকে ডেকে জিজ্ঞেস করবেন এবং ক্ষমা চাইবেন যে তোমাকে এই রকমের একটা জায়গায় গত 15 বছরের দুঃশাসন তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, যেখানে এস আলমের মতন একটা কোম্পানি লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে এবং তোমার 300 টাকা ওষুধ কেনার পয়সা নেই তোমার মায়ের জন্য। সুতরাং এই যে জায়গা আমরা ধ্বংসস্তূপের ভেতর থেকে যাত্রাটা শুরু করেছি, আমাকে তোমার সহযোগিতা করতে হবে। আমি ওর সহযোগিতা চাইবো, ওকে আমি বলবো যে তুমি আমার এই কাজের সাথে সহযোগিতা করো, এই গার্মেন্টস শ্রমিককে আমি বলবো সহযোগিতা করো, আমি তাকে ষড়যন্ত্রকারী বলবো না। নিশ্চয়ই শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমি আরও সময় দিব, কিন্তু একটু যারা এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন করলেন এবং সফল হলেন এবং মানুষের বৈষম্য দূর করার জন্যই, যেমনটা শরীফ ভাই বলছিলেন যে আপনারা এই আন্দোলনে এসেছিলেন হয়তো নিজেদের তাগিদে, এই শিক্ষার বিভিন্ন বিষয়ে বৈষম্য রয়েছে, চাকরিতে বৈষম্য রয়েছে, আপনাদের আন্দোলনটা তো শুরু হয়েছিল কোটার আন্দোলন। সেই আন্দোলনটা বেগবান হয়ে এক দফায় এসেছে, 1.5 দশকের শাসনের অবসান হয়েছে, যেখানে বাক স্বাধীনতাও ছিল না। আমি আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত আপনারা বিভিন্ন দাবিতে মাঠে রয়েছেন। দেশে একটি দুর্যোগকালীন সংকট চলছে, বন্যা পরিস্থিতির কথাই বলছি, সেখানেও আপনারা মাঠে রয়েছেন এবং বিভিন্ন দাবি দাওয়াতে আপনারা সোচ্চার। আপনারা কতদিন আসলে মাঠে থাকবেন? এই যে দাবি দাওয়াগুলো বিভিন্ন সংগঠন থেকে, ভাই যেরকম বলছিল যে বৈষম্য রয়েছে, এই বৈষম্য বা অসন্তোষ নিয়ে আপনারা আরও কতদিন মাঠে থাকবেন? দেখেন, অসন্তোষ তো আমাদেরও রয়েছে। অসন্তোষ তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় 33,000 শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে সিট পাই হচ্ছে 12,000 বা 13,000। এখানেও একটা বৈষম্য আছে। এখন এই বৈষম্যের কথা যখন আমরা বলি, ছাত্র জনতা রক্ত দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছে এবং তাদের অভ্যুত্থানে তাদের রক্তের বিনিময়ে একটা গভর্নমেন্ট এসেছে। এই গভর্নমেন্টটা বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। কোনো রাজনৈতিক দলের গভর্নমেন্টও এত বেশি গ্রহণযোগ্যতা পায়নি এবং মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। তারপরে এখন যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি সকল শিক্ষার্থীকে নিয়ে গভর্নমেন্টের 15 দিন যেতে না যেতেই আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাদ্য এক্ষুনি দিতে হবে, এটা নিয়ে যদি আমি আন্দোলন শুরু করি, তাহলে বুঝে নিতে হবে যে আমার এর পিছনে আসলেই কোনো ষড়যন্ত্র আছে। যেমন আমরা তো সবার কথাই শুনি। আপনার যখন আমি দেখব যে হচ্ছে আন্দোলনের প্রথম দিন, আন্দোলনে আজকে রাস্তায় নেমে ডিরেক্ট যমুনার সামনে গিয়ে অবস্থান নিয়েছে, প্রধান উপদেষ্টাকে বাসায় ঢুকতে দিচ্ছে না, তখন বুঝতে হবে এতে নিশ্চয়ই ষড়যন্ত্র রয়েছে, উস্কানি রয়েছে। আপনার আন্দোলনের একটা প্রক্রিয়া আছে। তারা 16 বছর যাবৎ এই দেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত। এদেশের 16টা বছর যাবৎ এই দেশের প্রত্যেকটা সেক্টর মানুষজন বঞ্চিত হয়েছে। কারণ বঞ্চিত হওয়ার পরে একটা এখন সুযোগ এসেছে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার। এতদিন তারা কথা বলতে পারে নাই, বাক স্বাধীনতা ছিল না, তারা এখন কথা বলবে। তাদেরকে মনে রাখতে হবে যে এই দেশের মানুষ কথা বলার জন্য, তারা যেন কথা বলতে পারে সেজন্যই জীবন দিয়েছে, ছাত্র জনতা সেজন্যই আন্দোলন করেছে। তো কথা বলার ধারা যদি হয়, 3 দিন আন্দোলন করে আমি সচিবালয়ে ঢুকে পড়ব। কথা বলার সিস্টেমটা যদি হয়, আমি একদিনও প্রেস ক্লাবে দাঁড়াবো না, আমি সরাসরি গিয়ে যমুনার সামনে গিয়ে প্রধান উপদেষ্টাকে গৃহবন্দী করে রাখবো। কথা বলার ধারাটাই যদি এমন হয়, আমি প্রথম দিনেই শাহবাগে এসে রাস্তা বন্ধ করে রাখবো, তাহলে বুঝতে হবে এর মধ্যে উস্কানি রয়েছে। আনসার নিয়োগ দেওয়া হয়েছে। আনসাররা আসলে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে? আমি আমার গ্রামের যদি 10 জন আনসার থাকে, আমি দেখবো যে 10 জনই ছাত্রলীগ করা, নট এ সিঙ্গেল পারসন যে সাধারণ মানুষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন ক্ষুধার জন্য আমরা অবশ্যই কথা বলবো, চা শ্রমিকরা যেন ন্যায্য মজুরি পায় সেজন্য আমরা কথা বলবো। কিন্তু একটা গভর্নমেন্টকে আপনি 15 দিন যেতে না যেতেই আজকেই আমার দাবি মেনে নিতে হবে, 1 দফা 1 দাবি, এক্ষুনি জাতীয়করণ করবি, এই জাতীয় যখন স্লোগান দিব, তাহলে বুঝতে হবে হয় তারা অবুঝ, না হয় তারা ষড়যন্ত্র অংশ। এটা আমি ভাইয়ের কথার উত্তরও বললাম। আমরা রাস্তায় আছি, আসলে শুধু আমরাই রাস্তায় নেই। এই গভর্নমেন্টটাকে এদেশের মানুষ ওন করে। এদেশের প্রত্যেকটা চা শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যারাই স্বাধীনতাকামী, যারা এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, এদেশের জাতীয় পতাকায় বিশ্বাস করে,
তারাই এই গভর্নমেন্টটাকে ওন করাটা এমন, সেদিন যখন হচ্ছে যমুনার সামনে প্রায় 12টা গ্রুপ এসে যমুনাকে ঘেরাও করে রেখেছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, আমি 3টা গ্রুপের সাথে কথা বলেছিলাম। একটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারীরা, আরেকটা হচ্ছে পুরান ঢাকায় একটা বস্তি উচ্ছেদ করা হচ্ছে, সেখানে সিটি কর্পোরেশন থেকে কি পয় নিষ্কাশনের ব্যবস্থা করে। আব্দুল হান্নান মাসুদ, সেটি হচ্ছে যে এই যে রাজপথে থাকা, আপনি বলছেন সবার দাবির জন্য আপনারা লড়াই করেছেন বা থাকছেন, কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আমি যাদের 15 দিনেরও বেশি হয়েছে যারা, এদের বা এই গভর্নমেন্ট যারা পরিচালনা করছেন তাদের বিভিন্ন পদক্ষেপ তো আপনারা দেখছেন, আপনারা বলছেন সময় দিবেন, কিন্তু যে দাবিগুলো আসছে এগুলো নিয়ে আপনারা কতদিন রাজপথে থাকবেন? সেটাই বলতেছিলাম, আমি বলতেছিলাম যে হচ্ছে এই গভর্নমেন্টকে এদেশের মানুষ ওন করে। আমি 3টা গ্রুপের সাথে যখন যমুনার সামনে কথা বলেছিলাম, তাদেরকে বলেছিলাম আপনারা কি একদিন প্রেস ক্লাবে দাঁড়িয়েছেন, এই গভর্নমেন্ট আসার পরে তাদের কাছে কি কোনো স্মারকলিপি দিয়েছেন? তারা উত্তর ছিল না। তাহলে আপনারা সরাসরি যমুনার সামনে কেন? আপনারা জানেন আপনারা যমুনার সামনে দাঁড়িয়ে থাকলে কিছু মিডিয়া বা হচ্ছে ভারতীয় মিডিয়া আপনাদেরকে দেখাবে যে আপনারা প্রধান উপদেষ্টাকে অবরুদ্ধ করেছেন, তাকে মানতে চান না, তখন এটা কি আপনাদের জন্য বিব্রতকর হবে না? তারা বুঝতে পেরেছে, 5 মিনিটের মধ্যে তারা সরে গেছে, ভাই আমাদের ইয়েটা পৌঁছাইয়া দিয়ে আমাকে একটা স্মারকলিপি দিয়ে, আমি সেটা পৌঁছে দিয়েছি। তাদেরকে ভুল বুঝিয়ে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যারা কাজ করছে, এটা অবশ্যই বের করে আনতে হবে। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছিলেন যে আমরা কতদিন রাজপথে থাকবো, আসলে হচ্ছে এদেশের ছাত্র জনতা রাজপথে সবসময় রাজপথে থেকে আন্দোলন করবে তা না, তারা রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত থাকবে। সেটা আগামী 50 বছর হলে 50 বছর পরবর্তী প্রজন্মকেও রেডি করে রাখবে, যেন তারা সব সময় রাজপথে থাকতে নামতে প্রস্তুত থাকে। যেমন আনসাররা আন্দোলন করেছিল, তাদের সাথে আলোচনা হয়েছে, আলোচনার পরে তারা সেখান থেকে তাদের যে নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে তারা সরে যেতে বললো, একটা অংশ সরে গেল, আরেকটা অংশ বললো যে আমাদেরকে আজকেই জাতীয়করণ করতে হবে, আমরা এখানেই থাকবো। এবং সেখানে ছাত্রদের উপর হামলা করলো, আমাদের সিনিয়র একজন ভাইকে আহত করলো। তারপরে দেখলেন সারা ঢাকা শহর থেকে শুধু যে ছাত্ররা নেমে এসেছে তা না, সাধারণ মানুষও নেমে এসেছে তাদেরকে প্রতিহত করার জন্য। এভাবেই মানুষ, শুধু যে ছাত্ররা রাজপথে থাকবে তা না, এভাবে ঢাকা শহরের প্রতিটা বাড়ি ঘর, প্রত্যেকটা মানুষ এই রাষ্ট্রের সংস্কার সুনিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই দেশের বিচার ব্যবস্থা সংস্কার হবে পূর্ণাঙ্গভাবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করা হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে, দুদককে সংস্কার করা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যতদিন পর্যন্ত না দেশের অর্থ বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা হবে, যতদিন পর্যন্ত না একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলো অর্গান দরকার এবং ভবিষ্যতে যেন আর কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা না যেতে পারে, ততদিন পর্যন্ত এদেশের ছাত্র জনতা প্রত্যেকেই রাজপথে নামার জন্য প্রস্তুত থাকবে। এবং সেটা হচ্ছে এমনভাবে প্রস্তুত থাকবে, যদি আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করাই, আমি যেমন অসহযোগ আন্দোলনের সময় ডাক দিয়েছিলাম প্রতিটা ঘর থেকে, প্রতিটা বাসা থেকে আপনাদের সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমে আসুন, অভিভাবকরা সহ। ঠিক এই অভিভাবক এবং সন্তানরা ততদিন পর্যন্ত প্রস্তুত থাকবে। আমি যতটুকু কথা বলেছি, যতজনের সাথেই কথা বলেছি, শুধু আমাদেরকে একটাই বলেছেন, যদি কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র রুখে দিতে 5 মিনিটের আহ্বানে আমরা সবাই, এটা সাধারণ মানুষের মনের কথা। জি জি নিশ্চয়ই। মাসুদের কথা থেকে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টাও বলছেন যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা, আইনশৃঙ্খলা খাত, তথ্য প্রবাহের প্রয়োজনীয় সংস্কার, এত সংস্কার করার পরে তিনি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাবেন, এরকম একটা কথা তিনি তার বক্তব্যে বলেছেন। শরীফুজ্জামান শরীফ, আপনি বলবেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যেভাবে দেখছেন, তাতে কি মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যগুলোর প্রতিফলন আমরা পুরোপুরি দেখতে পাবো? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে তারা খুব স্বল্প সময় একটা দায়িত্ব গ্রহণ করেছে এবং আপনি বলতে পারেন যে একটা ধ্বংসস্তূপের মধ্যে। সুতরাং আমি মনে করি যে তাকে পর্যাপ্ত সময়টা এবং যৌক্তিক সময়টা তাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এটি কবে শেষ হবে এই প্রশ্নটা এখনই না করা, কারণ এখন পর্যন্ত তারা কিন্তু একটা টিম ওয়ার্ক গড়ে তুলতে পারেনি, টিমটা তৈরি হয়নি এখন পর্যন্ত। পূর্ণাঙ্গ টিম ছাড়া তাদের এই যে যাত্রাপথটা এবং অনেকগুলো চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, অনেকগুলো চ্যালেঞ্জ, প্রাকৃতিক বলেন, রাজনৈতিক বলেন। সুতরাং তাদের সামনের চলার পথটা বেশ চ্যালেঞ্জিং। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আর একটা চ্যালেঞ্জের জায়গা আছে যে এই ধরনের সরকারের স্টেক হোল্ডার কারা, পলিটিক্যাল পার্টি,
পলিটিক্যাল পার্টির মধ্যে আস্থাটা তৈরি করে রাখা। গত 15 বছরে যারা ক্ষমতা এবং ক্ষমতার কাছাকাছি যারা ছিল কাঠামোর মধ্যে, এর বাইরে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো এই গণঅভ্যুত্থানকে নানাভাবে তার সাথে অংশগ্রহণ করেছে, যতটুকু পেরেছে সহযোগিতা করেছে। সুতরাং এই সরকারের এই রাজনৈতিক দলগুলোর আস্থার সম্পর্কটা টিকিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ, এবং এটি আমার কাছে চ্যালেঞ্জও মনে হয়। আমি আগের যে অংশটা বলেছি, আমি বলেছি যে এই যে বিভক্ত যে সমাজটা আমাদের এখানে আছে, মানুষের নানা সমস্যা আছে, তারা তাদের কথা বলবে, তবে তাদেরকে এই বিষয়টাও বিবেচনা রাখতে হবে যে তারা কোনো শক্তির পারপাস সার্ভ করার জন্য এখানে ব্যবহৃত হচ্ছে কি। এক, দ্বিতীয়ত হচ্ছে ওই যেটা বললাম যে বিয়ে বাড়ি এবং মরা বাড়ির পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। মাত্র একটা সরকার দায়িত্ব নিয়েছে, এই মুহূর্তে এসে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করা এটা কাঙ্ক্ষিত না, প্রেস ক্লাব সচিবালয় ঘেরাও করে রাখা এটা কাঙ্ক্ষিত না, কিন্তু তাদেরকে একটা সময় দিতে হবে। নতুন সরকার যেহেতু এসেছে, সরকারকে একটা সময় দিয়ে তারা তার কথাগুলো বলবে, তাদের কথাগুলো অযৌক্তিক আমি এটি বলছি না, তাকে এই জিনিসটা বিবেচনা করতে। মাসুদ সম্ভবত বিষয়টাকে ভুল বুঝেছে আর কি। আমি মনে করছি যে তার দাবিটা যৌক্তিক, কিন্তু আমি তার কথাটা শুনবো, কিন্তু এই মুহূর্তে এই কথাটা বলার জন্য পারফেক্ট টাইম না। তাকে একটা সময় দিয়ে এই কথাটা বলতে হবে। আর তার কথার কোনো যৌক্তিকতা নেই এটিও আমি বলতে রাজি না, কারণ আমি তো তাকে বলার সুযোগ করে দেব বলেই আমি একটা পরিবর্তন এনেছি। আমার পরিবর্তনের মূল স্পিরিটটা হচ্ছে আবুলের বদলে বাবুল না। একজন ব্যক্তি, আপনি দেখেন যে গত দুদিন ধরে নিউজ আসছে যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তার একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজটা ওপেন করা যাচ্ছে না কেন? এইটার কোডটা হচ্ছে মন্ত্রীর কাছে। অর্থাৎ এখানে পুরো বিষয়টা একজন ব্যক্তি, রাষ্ট্র সরকারের প্রধান একজন ব্যক্তি, তিনি যা বলছেন, তার দলের সাধারণ সম্পাদক বলতেন যে আমি কিছুই জানি না, একজনে জানে, সবার উপরে তিনি সত্য, তাহার উপরে নেই। এরকমের জায়গা না। আমি যেহেতু একটা ইনক্লুসিভ সোসাইটি করতে চাই, সুতরাং আমি সবাইকে কথা বলার সুযোগ দেব, তবে এই কথা বলার ভেতর থেকে কেউ যাতে এর আড়ালে কোনো চক্রান্ত জাল বিস্তৃত করতে না পারে, আমি সেদিকে খেয়াল রাখবো। আপনি যে প্রশ্নটি করেছেন যে সময় কতটুকু, এখন আমাদের জানতে হবে যে আপনি কি সিলেবাস আমাকে পড়াবেন। আপনি বছরের শুরুতে আমাদের সিলেবাসটা কেন দেওয়া হয়? বছরের শুরুতে সিলেবাসটা এই কারণে দেওয়া হয় যাতে আমি একটা মেন্টাল মেকআপ আমার কাছে থাকে যে আমার এই 5টা গল্প, এই 6টা কবিতা, এই এই জিনিসগুলো আমি পড়বো এবং এর ভিতর থেকে আমার 2-3টা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। সুতরাং সিলেবাসটা যদি থাকে তাহলে এই কাজটি হবে। আমি মনে করি যে যেহেতু এই সরকারের মেইন সম্পর্কটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায়, আমাদের এখানে যে যতগুলো সমস্যা, আপনি ফ্যাসিবাদ বলেন, স্বৈরতন্ত্র বলেন, এক ব্যক্তির শাসন বলেন, শেখ হাসিনার দম্ভ বলেন, সব ঘটনাগুলো ঘটেছিল আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করার ভেতর থেকে রাষ্ট্র এবং জনগণের মধ্যে এই যে বিভাজন তৈরি করার কারণে মানুষ ভোটের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে নাই, আর এই সুযোগ নিয়ে রাষ্ট্র একজন ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই জায়গাটায় শাসন প্রক্রিয়ায় আপনি জনগণের অংশগ্রহণটা আপনাকে নিশ্চিত করতে হবে, শাসন প্রক্রিয়ায় তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এবং এই নিশ্চিত যদি করতে হয় তার মাধ্যম কি? তার মাধ্যম হচ্ছে নির্বাচন। আমাদের এখানে যে নির্বাচনী ব্যবস্থাটা ছিল, তোমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব, আমাদের এখানে যে ব্যবস্থাটা ছিল ওই যে মানে আপনি মরা মানুষ, আমি এসে ভোট দিয়ে চলে গেলাম তার নামে, এই ব্যবস্থা যেহেতু পরিবর্তন করার আকাঙ্ক্ষার থেকে আমি এই যে রক্তপাত, এই যে অসংখ্য মানুষের আত্মদান, অসংখ্য মানুষের, আপনি দেখেন এক একটা ঘটনা নিয়ে আপনি এক একটা সিনেমা বানাতে পারেন। একজন পুলিশ কর্মকর্তা সে তার ঊর্ধ্বতন অফিসারকে ফোন করে বলছে যে স্যার আমার ছেলেটা মারা গেছে, আচ্ছা স্যার একজন মানুষকে হত্যা করার জন্য কতটা গুলি লাগে? তার মানে হচ্ছে তার পুরো শরীর ঝাঁঝরা করে ফেলা হয়েছে। এর ভেতর থেকে আপনি তার যন্ত্রণাটা বোঝেন না? অবশ্যই বোঝেন। আপনাকে এই যে মানুষের যে আর্তনাদটা, এই বিষয়টা বুঝতে হবে। পুলিশ, এই পুলিশের নিয়ে আমরা অনেক সমালোচনা করছি। একটা রাষ্ট্র যখন পুলিশ নির্ভর হয়ে যায় তার পরিণতি কি হয় সেটিও আমরা দেখেছি। আবার যখন ওই রাষ্ট্রে পুলিশ কোনো দায়িত্ব পালন করে না তখন আমরা কতটা অসহায় হয়ে পড়েছি সেটাও দেখেছি। আবার পুলিশের এই পদগুলোকে ব্যবহার করে শৃঙ্খলা বাহিনীকে কিভাবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে পরিণতি কি হয় সেটাও আমরা দেখেছি। পোলাও রান্না করেছেন, কোরমা রান্না করেছেন, দুপুরে খাবেন, সেগুলি ফেলে রেখে তাকে পালিয়ে যেতে হয়েছে। তো
এর ভেতর থেকে আমাদের শিক্ষাটা, আমি মনে করি যে আমাদের টোটাল পরিবর্তনের জায়গায় একটা বড় প্রশ্ন রয়েছে, মানুষ তার ভোটাধিকারটা কবে পাবে এবং একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এখানে কবে হবে। সুতরাং আপনি যদি একটা অ্যাবস্ট্রাক্ট কথা বলেন যে না আমি এইগুলো শেষ করার পরে, আমরা প্রথমে জানতে চাই যে আপনার সিলেবাসটা। তবে আমি যেহেতু একটা নবীন সরকার, তাকে প্রতিদিন সকালবেলা উঠে কবে ভোট, কবে ইলেকশন, কবে নির্বাচন, এই কথাটা বলাটাও যেন তার স্বাভাবিক কাজকে ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই শরীফ ভাইয়ের এই কথা থেকেই বলতে চাই যে কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। আমি কোট করছি প্রধান উপদেষ্টাকে। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে একটু জানতে চাই একটা বিষয়, যে প্রতিবার দেশে নির্বাচন হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি ভালোভাবেই জানেন, সিনিয়র আইনজীবী। এই গ্রহণযোগ্যতার প্রশ্নের অনেকগুলো পর্যায় থাকে। এখন আমরা যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রয়েছে সেখানে সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে? ধন্যবাদ আপনাকে শরীফ ভাই, খুব ভালো কথা বলেছেন। ছোট ভাই হান্নান ভালো কথা বলেছে। বিষয়টা হচ্ছে ঘুরে ফিরে কিন্তু একটা টাইম লাইন দরকার। বিষয়টা এরকম যে একদিকে যেমন উনি বলেছেন প্রধান উপদেষ্টা, ছাত্র জনতা আমাদেরকে নিয়োগ দিয়েছে এবং ছাত্র জনতা যখন বলবে আমরা চলে যাব। আর নির্বাচন প্রসঙ্গে উনি বলছেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা এখানে থাকতে আসিনি, আমাদের নিজ নিজ পেশায় আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সুতরাং আপনারা বলবেন আমাদের কখন বিদায় দেবেন, এই কথাগুলো উনি বলেছেন। তাহলে একটু পিছনে আমাকে আগে যেতে হবে। যারা মনে করেন নির্বাচন যারা চাচ্ছেন, কিন্তু এটা কিন্তু অপরাধ নয়। আপনি গণতান্ত্রিক দেশে নির্বাচন চাইবেনই, এটা কোনো অপরাধ নয়। কিন্তু আমি একটা জিনিস এখানে আনতে চাই, সরকারটা কি ধরনের। যারা নির্বাচনটা চাচ্ছেন তারা কিসের উপরে ভিত্তি করে চাচ্ছেন? সংবিধানের উপরে হয়তোবা, যে আসলে পরে 90 দিনের মধ্যে নির্বাচন দিবেন, আবার যদি কোনো কারণে না করে আরও 90 দিন বাড়ানো যাবে, সর্বোচ্চ 6 মাস পাওয়া যায়, সংবিধানের ভিত্তিতে। আমি জানি না ঠিক তারা কিভাবে চান, কিন্তু আমি যদি বলি সরকারটা সাংবিধানিক কিনা, এই সরকারটা হইল ছাত্র জনতার, ছাত্রদের নামে আন্দোলনটা কিন্তু 10 বছরের ধরতে পারেন আপনি, সেই 14 সাল থেকে। কিন্তু এটা ত্বরান্বিত হয়েছে, একেবারে তুঙ্গে চলে গেল এই ছাত্রদের নামে 1 জুলাই, যদি জুলাই মাসটাকে ধরি, একেবারে আগস্ট পর্যন্ত এন্ড না, জুলাই মাস শেষ হয়েছে 36 দিনে। হ্যাঁ, সেই 36 দিনে শেষ হয়েছে। মানে এইটা হলো একেবারে তুঙ্গে, যেটা পিক টাইম, যেখান থেকে বিজয়টা ছিনিয়ে আনা হয়েছে। তাহলে এদেরকে যখন ওত দিল, আমার সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও নাই, আমাদের সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও নাই, দুইটা নাই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গেছেন, এই যেটা 5ম সংশোধনী, আর অন্তর্বর্তীকালীন সরকার নাই। তাহলে সরকারটা কিসে? সরকারটা হলো বিশেষ ক্রাইসিস মুহূর্তে, তার ভিত্তিতে আপনি বলতে পারেন বিপ্লবী সরকার। সবাই বলে অভ্যুত্থান, আমি আরেকজনের কাছ থেকে শুনলাম এটাকে বিপ্লব বলা যায় এই কারণে, আমরা যতগুলো অভ্যুত্থান দেখছি এর আগে, কি বলে খালেদা জিয়ার অভ্যুত্থান, এরশাদের অভ্যুত্থান, সেটা কিন্তু মেইনলি ঢাকা কেন্দ্রিক ছিল। কিন্তু এই একটা আন্দোলন হয়েছে গোটা দেশব্যাপী। একটা আন্দোলন যখন গোটা দেশব্যাপী হয়, ইট টার্নস ইনটু বিপ্লব। সুতরাং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নাম দিচ্ছেন ফাইন, কিন্তু সরকারের অন্য নাম হইলে আরও ভালো হইতো। কিন্তু যে নামটাই দেন সংবিধান কিন্তু পারমিট করে নাই। কিন্তু বিশেষ সময় বিশেষভাবে নেওয়া হয়েছে, চিফ জাস্টিস একটা ফাইন্ডিং দিছে 106 ধারা মোতাবেক, তার উপরে আছে। সুতরাং তার কাছে কিন্তু অফিসিয়াল টাইম ফ্রেমের বাইন্ডিংটা তার কাছে নাই। মানে ইউনুস সরকারের কাছে এই টাইম ফ্রেমের বাইন্ডিংটা তার কাছে নাই, যেহেতু সংবিধান মোতাবেক না। আবার আপনি নির্বাচন না দিয়েও পারবেন না। কিন্তু যে টাইম ফ্রেম নাই, যে এটা চাপ তার উপর চাপ কিনা, আমি সেটা বলতেছি। এই যে নাই, আপনি ওই যে শরীফ ভাই বললো, এও বললো মাত্র 15-20 দিনের সরকার, আপনার যে দাবি দেওয়া গেল ফর গডসে, আমি মনে করি 6 মাসে তো কোনো কথা বলা উচিতই না। 6 মাসে কথা বলা উচিতই না। যদি আপনি সংবিধানের ওই 6 মাসও ধরে নেন, আমি তো সংবিধানের, এরা তো সাংবিধানিক না, কিন্তু তারপর যদি আপনি ধরে নেন 6 মাস, ইউ জাস্ট কিপ সাইলেন্ট ফর 6 মান্থ। কই, আপনি তো সেটা করছেন না, সেটা তো আপনি করছেন না। আজকে মনে করেন আন্দোলন কিন্তু আমি বারবার বলছি 10 বছরের, কিন্তু ত্বরান্বিত হয়েছে এই সময়টায়। আমি তাকে ছোট করছি না, আমরা কিন্তু আন্দোলন করছি, উনিও আন্দোলন করছি। কীরকম? আমি একবার বলছি টকশোতে এসে যে ভাই, সাহস শরীফ ভাইয়েরও আছে, সাহস আমারও আছে, সাহস তোমারও আছে।
তোমার সাহস আমার সাহস একটা পার্থক্য আছে। আমরা জীবন বাজি রেখে সাহসটা করতে পারি না এই বয়সে, এই সময়ে। আমাদের পিছু টান, আমাদের পরিবার, অনেক কিছু আছে। আর তোমাদের যে স্পিডটা আছে, তোমরা যেটা নিতে পারো আমরা পারি না, সেদিক থেকে আমরা ব্যর্থতা স্বীকার করি, কিন্তু সাহস আমাদের আছে। আমরা আন্দোলন, এই যে তোমরা আন্দোলন করছো, আমরা যে সমর্থন দিছি, সেটা আন্দোলন। সুতরাং টাইম ফ্রেমের বাইন্ডিং তার কাছে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা স্বাধীনতার পর থেকে কিন্তু কতগুলো জিনিস বেসিক্যালি শুনে আসছি, টোটালটা কিন্তু রাজনৈতিক, যেটা এবার প্রমাণিত হয়েছে। যেমন ধরেন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিভাজন, তারপরে সে স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি বিভাজন। আপনি 53 বছর পর এটা 53 বছর যাবৎ চালিয়েছেন। আবার বাঙালির স্বাধীনতা না বাংলাদেশি, বাঙালি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদ, নো। আপনাকে একটা জায়গায় আমাদের আসতে হবে। স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি চলবে না। প্রথম আপনি চিন্তা আসেন যে আমরা সবাই বাংলাদেশি, এই জায়গাটা আপনি ইউনাইটেড হন সর্বপ্রথম। আপনি যদি এইটাই ইউনাইটেড হন, তাহলে দেখবেন ওই যে আমি বললাম আনসারের ভিতরে ছাত্রলীগ যুবলীগ আছে, অমুকের ভিতরে সব কিন্তু আসতে। আমাদের মেন্টাল চেঞ্জও দরকার। শুধুমাত্র যে সরকারের উপরে আমি চাপিয়ে দিব তা না, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের ভিতর থেকে একটা চেঞ্জ আনা দরকার, যে আমরা সত্যি সত্যি একটা জায়গা পেয়েছি কিনা। কারণ আমরা 71 সালে যখন যুদ্ধ হয়েছে, তখন কিন্তু আমরা স্বাধীন করছি কিভাবে? অন্যের শক্তি ছিল আমার পক্ষে তখন, এবং অস্ত্রের বিনিময়ে অস্ত্র ছিল। পাকিস্তানের অস্ত্র নিয়ে আসছে, ভারতীয়রা আমাদের জন্য অস্ত্র নিয়ে আসছে। আর এবার কিন্তু আপনি দেখেন, বুকের তাজা রক্ত দিয়ে তারা অস্ত্রটাকে নার্ভাস করে ফেলছে, অস্ত্রটা থেমে গেছে। এই ছাত্রদের জনতার পক্ষে কোনো অস্ত্র আসে নাই। আমি দেখছি 8 বছরের একটা ছেলে তার মায়ের সাথে নামছে, তাকে প্রশ্ন করলো সাংবাদিক, তুমি কেন আসছো? বললো আমার ভাইকে মেরেছে। ভাইটাকে তোমার? বললো সাইদ। এই যে ফিলিংসটা, আপনি সাইদ তার ভাই, সাইদ কিন্তু রংপুর আর সে হইল ঢাকার, এই ফিলিংসটা, এটাকে বলে ফেলো ফিলিংস। আপনার এই যে ফিলিংসটা আছে, দেশের সবাই যে একত্র হয়েছে, এই ফিলিংসটা যদি থাকে, তাহলে আমার কাছে মনে হয় সরকারেরও চিন্তা করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আবার যারা দাবি দেওয়া করতেছেন, তাদের একটু ধৈর্য ধরতে হবে। যেটা শরীফ ভাই বললো, এও বললো, 15 বছর আপনি থাকতে পারছেন, আর কিছু নাই। তবে প্রাথমিকভাবে আমি মনে করি 6 মাসে কোনো কথা বলা উচিতই না, 1। আর 2 নম্বর, যারা আন্দোলনের মাঠে নামতেছে, আপনি পলিটিশিয়ান যারা, তারা তো সমাধান করবেন, আপনারাও তাদেরকে বুঝান যে লেট আস সি, সরকারকে আমরা 6 মাসের সময় দেই, 1 বছরের সময় দেই, দেখি, একটু ধৈর্য ধরো। আমার কাছে বলা এই কোঅপারেশনটা দরকার। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, এই দেশবাসীর কোঅপারেশন এই সরকার পাবে, সাবজেক্ট টু কন্ডিশন, তাদের ট্রান্সপারেন্সি থাকতে হবে। ট্রান্সপারেন্সিতে যদি গন্ডগোল হয়, তারা কিন্তু ব্যর্থ হবে না। এখন পর্যন্ত যতদিন তারা, আমি তা বলছি না, আমি এই ছেলেটারও যে স্পিড আছে, তার ট্রান্সপারেন্সি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার কিন্তু মোরাল কারেজ নষ্ট হয়ে যাবে। সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। নিশ্চয়ই। একটু আসতে চাই আব্দুল হান্নান মাসুদ, আপনাদের প্রতিনিধিও কিন্তু এই সরকারে রয়েছে, অন্তত 2 জন প্রতিনিধি তো রয়েছে। আপনারা যখন সমন্বয়কারীরা কথা বলেন, তখন এই রাষ্ট্র সংস্কারের যে কাঠামোগত সংস্কার, সেটি তো আপনি বললেন যে সেই সংস্কারগুলো একদম সময় সাপেক্ষ ব্যাপার, করা হলেই মানুষের দাবি দাওয়া বৈষম্য পূরণ করার পরেই আসলে এই সরকার সেই সময় পর্যন্ত সময় থাকুক। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আপনারা সমন্বয়কারীরা যখন কথা বলেন, নির্বাচন দেশে কখন হওয়া উচিত, সে বিষয়ে আপনাদের কোনো রূপরেখা আছে কিনা? দেখেন, নির্বাচনের পরিবেশ আছে কিনা সেটা সবচেয়ে বড় কথা। আমি একটা কথা বলতেছি, বাংলাদেশে 2008 সাল থেকেই এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বিভিন্ন জন বিভিন্নভাবে আন্দোলন করে আসছে। জনগণের সাড়া পেয়েছে কিনা? পথ দেখিয়েছে ছাত্র জনতা, ছাত্ররা দেখিয়েছে যে হচ্ছে এইভাবে করলে বাংলাদেশের সামনের বাংলাদেশ সংস্কার সম্ভব। এদেশের মানুষ সেটার উপর ভরসা রেখেছে। বিপ্লবের পরে যখন বিভিন্ন জায়গায় লুটতরাজ শুরু হয়েছে, ছাত্ররা ডাক দিয়েছে আপনারা পাহারা দিন, পাহারা দিয়েছে, 2 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। আপনার হিন্দু কমিউনিটিকে উস্কানি দিয়ে, সংখ্যালঘু কমিউনিটিকে উস্কানি দিয়ে রাস্তায় নামানো হয়েছে। ছাত্ররা গিয়ে তাদের সাথে কথা বলেছে, তারা বুঝতে পেরেছে তাদের উস্কানি দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে ছাত্র জনতার কথার উপর মানুষ বিশ্বাস রাখছে। আনসাররা যখন আন্দোলন করছে, তারা তখন সরকারের সাথে বসতে চাচ্ছে না, মধ্যস্থতাকারী হিসেবে ছাত্র প্রতিনিধি চাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসছে, কিছু সমস্যা হলেই আপনারা মধ্যস্থতা করুন। এখানে হচ্ছে যেই প্রশাসন ব্যবস্থা আছে সেটার মধ্যে, এমন জনগণের মধ্যে মধ্যস্থতা করার জন্য ছাত্রদেরকেই, ছাত্র জনতাকেই এদেশের মানুষ বিশ্বাস করছে। ভাই একটা সুন্দর কথা বললো, একটা সিলেবাস দেয়া দরকার কিভাবে আমরা সংস্কার করব। এখন সেই সিলেবাস আসলেই সময়ের কথা, কতদিনের মধ্যে সংস্কার হবে সেটা আসবে, বাট সিলেবাস প্রণয়নের সময়টা কে দিবে?
বাংলাদেশের যেই লেভেলের ধ্বংসযজ্ঞ হয়েছে, আমি এই ধ্বংসযজ্ঞ বলতে দৃশ্যমান নয়, অদৃশ্য যে ধ্বংসযজ্ঞ হয়েছে, সেই ধ্বংসযজ্ঞকে নির্ণয় করে সেটা থেকে উত্তরণের জন্য যে সিলেবাস প্রণয়ন করতে হবে, সেটার জন্য তো অন্তত একটা সময় দরকার আছে। এখন যদি আপনি 16 বছর আন্দোলন করে সরকারকে কিছু করতে পারেন নাই, বা হয়তো বা সরকারের ক্র্যাকডাউনের কারণে পারেন নাই, যেটা বাস্তবতা, এখন একটা সময় এসে সরকার গেছে, আপনারাও বিভিন্ন ধরনের সংস্কারের কথা বারবার বলেছেন। 90 সালে 3 জোটের রূপরেখা ছিল, সেই 3 জোটের রূপরেখার মধ্যে কোন কোন কমিটমেন্টগুলো আপনারা পূরণ করেছেন? এই কারণেই দেশের মানুষ বলছে, মানুষ চাচ্ছে যে ছাত্র জনতা যে সরকারকে নির্ধারণ করছে তারাই সংস্কার করে যাবে, তারপর আপনারা ক্ষমতা নেন, নির্বাচন হোক। এটাই বাস্তবতা, গ্রহণযোগ্যতা হারানো। নিশ্চয়ই। এখন যদি সেটা যদি অনুধাবন কেউ করতে না পারে, এখন যদি মনে করে যে হচ্ছে এই সরকারকে বিতর্কিত করে, এই সরকারের উপর চাপ প্রয়োগ করে 3 মাসের মধ্যেই আমি নির্বাচন নিয়ে নিব এবং আমি ক্ষমতায় আসব, তাহলে 3 মাসের মধ্যে আপনি ক্ষমতায় আসতে পারবেন। 1 মিনিটে শেষ করি। 3 মাসের মধ্যে আপনি ক্ষমতায় আসতে পারবেন, কিন্তু 5 বছর পরে আপনার পরিণতি শেখ হাসিনার মতো হবে কিনা সেটাও আপনাদের ভাবা উচিত। আবু মনির রাজ্জাককে আপনার কাছে আবার একটু আসতে চাই, সময় খুব কম, 6-7 মিনিটের মতো সময় রয়েছে। বিশ্লেষণ জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখলাম যে রেজিম চলে গিয়েছে, অনেক ধরনের সংস্কার, এখন আইনের লোক আপনি বলতে পারবেন, আদালতে সংস্কার আসছে, বিভিন্ন দল নিষিদ্ধ হয়েছিল তারা আবার ফেরত আসছে রাজনীতিতে। এই ধরনের সংস্কারগুলোকে আপনি কিভাবে দেখেন? না, সংস্কার তো আপনি হচ্ছে, আর আপনি যে বলতেছেন যে নতুন নতুন লোক আসতেছে, বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে এর বদলে ওরে, সেটা তো আমি আপনাকে বললামই যে আপনি যাকেই বসান না কেন, আমরা যদি রিজিমের চিন্তা করি, তাহলে আপনি তখন যে রিজিমটা ছিল তারা তো তাদের মতো লোকগুলাই নিছে এবং তাদের মতোই করে গড়ে তুলছে। যেমন ধরেন রাষ্ট্রপতি আছেন এখন আমাদের, যিনি এই রাষ্ট্রপতিকে চুজ করছেন কে? আউস্টার শেখ হাসিনা, উনি চুজ করছেন। তো উনি তো নিশ্চয়ই এমন কাউকে চুজ করেন নাই যে একেবারে তাহাজ্জুদের নামাজ পড়বে, পইরা এসে সকালবেলা একেবারে সূরা কেরাত পইরা সবার সাথে মোনাজাত করবে। কারণ উনি নিজে তাহাজ্জুদ পইরা বেরোইতেন, যেটা উনি বলছেন, শামীম ওসমান বলতো, উনি তাহাজ্জুদ পড়ি তো পরদিন গুলি চালাইতেন বাচ্চাদের বুকে। তো এখন রাষ্ট্রপতি যাকে চুজ করছেন সে তো লাইক মাইন্ডেডই নিছেন। অর্থাৎ রাষ্ট্রপতি যদি আপনি ভাবেন যে মেল ভার্সন অফ শেখ হাসিনা, আপনার ভুল হবে না। তো সেক্ষেত্রে আপনি যে সংস্কারটা করবেন, দেখেন আমার সবচেয়ে দৃশ্যমান যে ইয়েটা দরকার সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আচ্ছা, আপনি আমারে বলেন তো, পুলিশ কেন কাজে আসতেছে না? বাধা দিছে কে? আসতেছে না কেন? হোয়াই দে আর নট সিরিয়াস? এই যে বিষয়গুলা, এইটা অনুধাবন করলেই তো বোঝা যায় যে কি চায়। এখন পর্যন্ত তারা মাঠে কিন্তু সক্রিয় না। আপনি নিজেও দেখেন, আপনি ট্রাফিক সিগন্যাল দেখেন, প্রপারলি কাজ করতেছে না। কেন করতেছে না? আপনার দৃশ্যমান এবং আপনার আমার সবার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উন্নতি, একেবারে ফরজে আইন, যেটা সবচেয়ে বেশি এখনও আমরা ব্যর্থ রয়েছি। হয়তো ইকোনমিক্সের দিকে, টাকা পয়সার দিকে যাবেন, আরে ভাই সেটা তো আসেই, সেটা হয়তো ইউনূস সাহেব এমন একজন ইমেজওয়ালা ব্যক্তি, উনি গার্মেন্টসের কোটা বৃদ্ধি করতে পারবেন, ম্যান পাওয়ারে বাইরে লোক পাঠানো সহজ হবে, ফরেনেই নানা হয়তো সহজ হবে, আমরা হয়তো কাটাই উঠতে পারবো। কিন্তু আমার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি লক্ষ্য করে দেখেন, উন্নতি কিন্তু হচ্ছে না। এবং যারা দায়িত্ব নিয়েছিল, বলছিল শুরুতে যে আমরা দায়িত্ব নিলাম, মাঠে কিন্তু আমরা সেই আর্মিও পাচ্ছি না। আমি বলছি না দেশে সামরিক শাসন আছে, সেটা বলা হয়নি। এবং সেক্ষেত্রে সামরিক শাসন থাকলে তো আমরা আর্মি পাইতাম। আমরা কিন্তু একটা মানে পরিবেশটা এরকম, আমরা দায়িত্ব নিলাম, কিসের উপরে নিলাম? আর্মি সাধারণত দায়িত্ব নেয় মার্শাল্লাহ দিয়ে অথবা দেশ ইমার্জেন্সি দিয়ে, সেগুলো কিছুই নাই। হ্যাঁ, ওইদিকে সংবিধান লয়ে লড়াই হইতেছে, যারা আজকে ক্ষমতার বাইরে আছে তারা বলতেছে নির্বাচন দাও বেসড অন দ্যাট কনস্টিটিউশন, এছাড়া তো তার কোনো রাস্তা নাই। আবার এই সরকার, আমি বলতেছি, অভ্যুত্থানের বাই প্রোডাক্ট অথবা বিপ্লবের বাই প্রোডাক্ট, দে আর নট দ্য বাই প্রোডাক্ট অফ দ্য কনস্টিটিউশন। সুতরাং এগুলো কতগুলো সিরিয়াস ব্যাপার আছে। এখন আমি ইমিডিয়েটলি এই দেশের একটা নাগরিক হিসেবে প্রথম দরকার কিভাবে নামাবে আমি তা জানি না, বাট আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি খুবই জরুরি। নিশ্চয়ই এই পয়েন্টটাতেই আসবো। শরীফুজ্জামান শরীফ, একদম কম সময় রয়েছে, 2 মিনিট হয়তো আমরা পাবো। জুলাই আগস্ট মাসে গণহত্যা, তারপরে গণঅভ্যুত্থান, এখন আবার যে রেজিম চলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেই মামলাগুলোর মেরিট নিয়েও প্রশ্ন উঠছে। সব পক্ষ মিলে সঠিক বিচার, এই যে মানুষ হত্যা হয়েছে সেই বিচারও কি আমরা পাবো কিনা, বা এই যে মামলা হচ্ছে সেই মামলার মেরিটগুলো কেমন দেখছেন? প্রথম জায়গাটা হচ্ছে যে এই সরকারের যে অনেকগুলো চ্যালেঞ্জের কথা আমরা বলছি, রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ,
তার থেকে আমি একটা বড় চ্যালেঞ্জ মনে করি যে এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটা পরিবারের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করা, এটি এই সরকারের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। রাইট। কেন? কারণ হচ্ছে যে সরকার চেয়েছিল কি, যে রক্তের সাগরে এই আন্দোলনটাকে ভাসিয়ে দিতে। এবং আপনি দেখেছেন আমরা 90-এর যে আন্দোলন, সেই আন্দোলনের কর্মী ছিলাম। সেই আন্দোলনে একজন কিশোরী মৃত্যুবরণ করেছিলেন, আর এই আন্দোলনে 60-65 জন শিশু কিশোর মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। অর্থাৎ আপনার সংখ্যার দিক থেকে কতটা বিশাল। এই প্রত্যেকটা ঘটনাকে বিচারের জায়গায় নিয়ে যাওয়াটা খুবই বড় একটা চ্যালেঞ্জ। আর পুলিশের এই যে মামলার কথা বলছেন, এটি নিয়ে গত কয়েকদিন ধরে প্রায় প্রত্যেকটা টেলিভিশনে আলোচনা হচ্ছে, বলতে হচ্ছে। কোনো জায়গায় আমরা দেখছি যে অতীতের যে পুলিশের গ্লানি, খারাপ যে কাজগুলো, সেইগুলো তারা বহন করতে চাইছে, কোনোভাবে এগুলো পরিত্যাগ করতে চাইছে না। এবং পুলিশের সদস্যদের মধ্যে কারো কারো এটি বাণিজ্যিক কারণে হতে পারে। একটা মামলায় 40,000 মানুষকে আসামি করছেন, তার মানে হলো আমি ধরে নিচ্ছি যে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি এটিকে নিয়ে বাণিজ্য করবেন, গ্রেপ্তার বাণিজ্য করবেন। সুতরাং ওই যে ভূতের জায়গাটা, এখন আপনি বলতে পারেন যে এরা তো মাত্র দায়িত্ব নিয়েছে। না, এই যে পুলিশ কর্মকর্তারা এই কাজগুলো করছে, সে কিন্তু গত 20 বছর ধরে কিন্তু এই পোস্টে আছে। আমি কিন্তু তাকে গত শুক্রবার নিয়োগ দেই নাই। তারা তাদের চোখের সামনে দেখেছে যে এখানে হারুন, বিপ্লব, অমুক তমুক XYZ কি করেছে। কিন্তু এই যে তার নিজের ভেতর থেকে যে একটা শুদ্ধ হওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আমি দেখছি না। এবং সেই কারণে তারা এই যে মামলা, মানে বেপরোয়া মামলা দিয়ে, শুধুমাত্র সেটা না, যে এই ন্যায় বিচার পাওয়ার পদ্ধতিকে, পথকে তারা প্রশ্নবিদ্ধ করছে অনেকগুলো জায়গায়, এবং একটা অস্থিরতা। এই আলোচনাগুলো তো হওয়ার কথা নয়। কেন এই আলোচনাগুলো হবে? আমি শেষ করব এই জায়গাটায়। সংস্কার বলতে আমি বুঝি নীতির পরিবর্তন, নীতির আধুনিকায়ন। আবুলের বদলে বাবুল, হাসানের বদলে হোসেন, এটি আমি মনে করি না। এবং আমরা সেই পথে যেতে চাই। আমি সরকারের কাছে বলেন, আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের কাছে বলেন, আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের এমন কোনো কাজ আমাদের করা উচিত হবে না যে কাজের জন্য পতিত স্বৈরাচারের প্রতি মানুষের যাতে সিম্প্যাথি তৈরি হয়, এমন কোনো কাজ করা উচিত হবে না। সেই কাজটা আমরা করব না। ব্লেম গেমের যে জায়গাটা আছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। সহনশীলতার কথা আমরা বলেছিলাম, সেই জায়গার থেকেও কিন্তু আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে। আমরা ওই যে ভোটের যেটা বললেন, যে আমাদের জীবনটা আসলে লড়াইয়ের ভেতর থেকে, নানা প্রক্রিয়ার ভিতর থেকে, আপনি করছেন, আমি করছি, সে করছে, আমরা এই লড়াইয়ের ভিতর থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে সমাজটা, সেই সমাজের দিকে আমি নিয়ে যাব, যে সমাজের জন্য একটা ছাত্র পানি লাগবে কিনা রোদের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, তারপর তাকে নিষ্ঠুরভাবে গুলি করে আপনি মেরে ফেললেন, এদের আত্মা যেন কোনোভাবে কষ্ট পায়, এমন কোনো কাজ যেন আমরাও না করি। নিশ্চয়ই। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আবু হেনা রাজ্জাকে আপনি আমাকে সময় দিয়েছেন, অনেক ব্যস্ত থাকেন, ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল হান্নান মাসুদ, আপনাদের যে সংস্কারের যে স্বপ্ন, এমন বাংলাদেশের স্বপ্ন আমরাও দেখি, আপনি সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ ভাবনার আজকের আয়োজন শেষ করতে হচ্ছে। দর্শক, দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশের প্রসঙ্গে কথা বলে, আজ দাবি দেওয়া প্রসঙ্গে এই তিনজন তাদের সুচিন্তিত মতামতগুলো আপনাদের জানানোর চেষ্টা করলো। আমাদের আয়োজন প্রতি রবিবার এবং বুধবার রাত 11:30টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো দেশ ভাবনা থেকে বিদায় নিচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।